হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ পরীক্ষার চতুর্থ অধ্যায়ের চিরস্থায়ী বন্ধ যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভূমি রাজস্ব ব্যবস্থা, সেটি নিয়ে আলোচনা করব। চিরস্থায়ী বন্দোবস্ত কি, কেন এই বন্দোবস্ত চালু করা হয়েছিল এবং এই বন্দোবস্ত চালু করে বাংলার কৃষকদের কী অবস্থা হয়েছিল। এটা একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের চতুর্থ অধ্যায়ের। চলো ভিডিওটি শুরু করি। চিরস্থায়ী বন্দোবস্ত কি? 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের আমূল পরিবর্তন ঘটিয়ে যে নতুন রাজস্ব ব্যবস্থা চালু করা হয় লর্ড কর্নওয়ালিসের দ্বারা, সেটি চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এই চিরস্থায়ী বন্দোবস্ত বাংলায় কেন চালু করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত বাংলায় চালু করার পিছনের কারণ ছিল যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশি পরিমাণে রাজস্ব তাদের দেশে নিয়ে যেতে পারে। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য করতে আসার মূল উদ্দেশ্য ছিল যতটা বেশি পরিমাণে সম্ভব রাজস্ব তাদের দেশে নিয়ে যাওয়া। মূলত 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে তারা যে দ্বৈত শাসন ব্যবস্থা চালুর মাধ্যম দিয়ে বিপুল পরিমাণে রাজস্ব তারা তাদের দেশে নিয়ে যায় এবং তার ফলস্বরূপ 1769 থেকে 1770 খ্রিস্টাব্দ বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ মন্বন্তর দেখা যায় এবং এরপরে ব্রিটিশ কোম্পানির শাসনকর্তা ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন এবং পরবর্তীকালে 5 সালা বন্দোবস্ত ও 10 সালা বন্দোবস্ত চালু করেন, যাতে বেশি বেশি রাজস্ব আদায় করতে গিয়ে কৃষক সমাজের চূড়ান্ত সংকট দেখা যায়। এই সংকটকে কাটানোর জন্য লর্ড কর্নওয়ালিস বাংলার শাসনভার নেওয়ার পরে খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামোর গলদ বুঝতে পেরেছিলেন, যার জন্য কোম্পানি ঠিকমতো রাজস্ব আদায় করতে পারছিল না এবং কৃষকদের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছিল। এই কোম্পানির নতুন শাসনকর্তা লর্ড কর্নওয়ালিস চেয়েছিলেন যে বাংলায় কৃষকদের উন্নতির সাথে সাথে জমিদারদের উন্নতি, এবং যার মাধ্যম দিয়ে বেশি পরিমাণে রাজস্ব তারা যাতে আদায় করতে পারে। তাই জমিদারদের সম্পত্তির অধিকারকে স্থায়ী ও নিরাপদ করা হলে তারা কৃষির উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবে এবং তাছাড়া অগণিত কৃষকের সঙ্গে কোম্পানির সরাসরি খাজনা আদায় করা একটা সুবিধাজনক ছিল না। তাই তারা চেয়েছিল যে জমিতে অধিকারী স্থায়ী করার মাধ্যমে জমিদারদের কোম্পানির অনুগত গোষ্ঠী হিসাবে গড়ে তোলার কথা। তাই এই কথাটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস জমিদারদের নিজেদের আনুগত্য করার মাধ্যম দিয়ে যে জমিটা বা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার কথা ভেবেছিলেন, তার কিছু শর্ত ছিল। সেই শর্তগুলি কি? 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত জমিদারির সম্পত্তি হয়ে পড়বে। প্রথমত, সমস্ত জমিতে নির্দিষ্ট কর ঠিক রাখা হয়। দ্বিতীয়ত, জমিদার সময় মতো সেই নির্ধারিত কর কোম্পানিকে দিতে পারলেই ওই সমস্ত জমিতে তার স্থায়ী অধিকার হবে। তাছাড়াও ওই জমির উপর জমিদারদের চূড়ান্ত অধিকার থাকবে। তৃতীয় শর্তটি ছিল সেই অধিকার উত্তরাধিকারী সূত্রেও বজায় থাকবে, অর্থাৎ যদি সেই জমিদারের পরবর্তীকালে তার বংশধর তার ছেলে সেই একই নিয়ম যদি মেনে চলতে পারে, তাহলে তার কাছেও এই চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী জমিদারিত্ব থাকবে। চতুর্থ শর্ত ছিল জমি বিক্রি করতে বা হাত বদল করতেও পারবে না জমিদাররা, কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে জমির কোম্পানি কেড়ে নেবে। অর্থাৎ যে জমিদার কাছে এই জমির দখলদারি থাকবে তাকে নির্দিষ্ট সময় অন্তর খাজনা দিতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। যদি তারা সঠিক সময়ে যদি এই জমিদারি এই খাজনা যদি না দিতে পারে, তাহলে তাদের জমিদারিত্ব কেড়ে নেওয়া হবে, যেটি সূর্যাস্ত আইন নামেও
পরিচিত ছিল, অর্থাৎ ওই নির্দিষ্ট দিনের সূর্য ডোবার আগে সেই জমিদারকে তার খাজনা মেটাতে হবে। পঞ্চম শর্ত ছিল সেই জমি নিলাম করে নতুন কোনো ব্যক্তির হাতে জমিদারির অধিকার তুলে দেওয়া হবে, অর্থাৎ পরবর্তীকালে অন্য একজনা এই জমিদারিত্ব পেয়ে যাবে। এইভাবে জমি ক্রমে জমিদারের ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠেছিল। তো এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত, এবং কর্নওয়ালিসের আশা ছিল যে এর মাধ্যমে জমিদারের স্থায়ী স্বার্থ ও কৃষির উন্নতি দুই নিশ্চিত করা যাবে, এবং এই থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে রাজস্বও বিপুল পরিমাণে আসবে। তো এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অঞ্চল। ভারতের কোন কোন অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে হালকা রঙের ছাই ছাই কালারের যে অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলিতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, মূলত বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলে। এবার এই বন্দোবস্ত চালু হওয়ার ফলে কিছু কুফল, কিছু বলতে কি, এই বন্দোবস্ত চালু হওয়ার ফলে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল বা চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার, উড়িষ্যায় চালু হওয়ার পরে কৃষকদের অবস্থা কেমন ছিল। তো চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান উদ্দেশ্য ছিল কোম্পানির রাজস্ব আদায়, যেখানে জমিদারদের নিজেদের অনুগত্যের মাধ্যম দিয়ে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা। এর ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিলেন। যেখানে আগে কৃষকদের জমির উপর দখল থাকলেও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সেই দখলদারি খারিজ করে তাদের প্রজায় পরিণত করে দেওয়া হয়, এবং উঁচু হারে রাজস্ব আদায় করতে থাকে জমিদাররা তাদের নিজস্ব লাভের জন্য, এবং কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপাতো। পাশাপাশি নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকের জমি বাজেয়াপ্ত করার অধিকারও জমিদারকে দেওয়া হয়েছিল। ফলে নানা দিক থেকে কৃষকেরা চাপে পড়ে তাদের অবস্থার অবনমন হতে থাকে। তাছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকরা চড়া হারে রাজস্ব দিতে না পারার কারণে জমিদারদের জমি নিলামে উঠত। এইভাবে আস্তে আস্তে কৃষকরা জমিহারা হয়ে পড়ে এবং বাংলার কৃষকদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। তো এই ছিল তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কি, কেন বন্দোবস্ত চালু করা হয়, এবং এই বন্দোবস্ত চালুর ফলে বাংলার কৃষকদের অবস্থা কেমন ছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও এইরকম ধরনের তোমাদের ভিডিও, শিক্ষামূলক ভিডিও নিয়ে আসব। তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটি তোমরা তোমাদের কমেন্টের মাধ্যম দিয়ে জানিও। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ধন্যবাদ।